বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সফরে আসা অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তার দায়িত্ব পালন করে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ। এ বাহিনীতে ব্যর্থতা বলে কোনো শব্দের জায়গা নেই। আর তাই প্রতিষ্ঠার পর থেকে দায়িত্ব পালনে শতভাগ সফল বিশ্বের অন্যতম বাহিনী এসএসএফ। আমরা শান্তিকামী জাতি, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু আত্মরক্ষা করার মতো ক্ষমতাও আমাদের থাকা দরকার। আনকোট। এটাই হচ্ছে মূল কথা। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। তিনি আরও বলেছিলেন, আমি কোট করছি, যে জাতি নিজেকে সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না, সে জাতি দুনিয়ায় কোনো দিন বড় হতে পারে না। সেজন্য আজকে আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চাই। আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না। অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক, তাও আমরা সহ্য করব না। আমরা এই নীতিতেই বিশ্বাস করি। আনকোড। স্বাধীনতার সার্বভৌমত্ব, নিজেদের স্বকীয়তা, নিজেদের মর্যাদা রক্ষায়, এটাই ছিল জাতির পিতার শুধু ভাষণ, একটা নির্দেশ। আর সেই নির্দেশটা মেনেই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমরা সরকার আসার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এবং সেই সাথে সাথে বর্তমান যুগ, আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী প্রতিটি প্রতিষ্ঠান আমাদের গড়ে তোলা উচিত, প্রতিটি বাহিনী গড়ে তোলা উচিত। আমরা সেই পদক্ষেপটাও নিয়েছি এবং পেশাদারিত্বের দিক থেকে যেন সব থেকে বেশি উৎকর্ষতা অর্জন করতে পারে আমাদের সশস্ত্র বাহিনী, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ সেনা, নৌ বিমান, পুলিশ ও আনসার বাহিনী থেকে বাছাই করা চৌকস অফিসারদের নিয়ে গঠিত হয় এসএসএফ। বাহিনীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে এসএসএফ সদস্যদের দক্ষতা, নিষ্ঠা, আনুগত্য এবং পেশাদারিত্ব ও নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করলেন সরকার প্রধান। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফের ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। আমরা অর্থনৈতিকভাবে ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোভিড-19-এর অতিমারি যখন শুরু হলো, কিন্তু ওই অবস্থায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2020 সালের জন্মশতবার্ষিকী, 2021 সালে সুবর্ণ জয়ন্তী উদযাপন করি। খুব সীমিতভাবেই আমরা করেছিলাম, তবে 2021 সালের দুটি কর্মসূচি একসাথে আমরা নিয়ে সারা বিশ্বের, মানে আমি বলবো যে প্রায় সকলেই সেখানে বাণী পাঠান এবং আমাদের পড়োশী দেশের যেমন ভারত, নেপাল, ভুটান সহ শ্রীলঙ্কা আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা আসেন এবং আমরা অত্যন্ত সফলভাবে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। সেই সময় তাদের প্রত্যেকেই একসাথে এতজন, মানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের আগমন এবং তাদের সার্বিক নিরাপত্তা বিধান বা যথাযথভাবে তাদের সম্মানের সাথে আবার তাদের সরাসরি বিদায় দেওয়া, এটা একটা অত্যন্ত কঠিন একটা দায়িত্ব ছিল ওই কোভিডকালীন সময়। সেই সময় আমি দেখেছি আমাদের এসএসএফ সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সকলেই অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের দেশটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখন দক্ষিণ এশিয়ায়, এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনেক বিদেশি অতিথিরাও আসেন। কাজেই আমরা আমাদের দেশটাকে আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিচ্ছি।
এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে। এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ, এই খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে কেউ আর করুণা করে না। বাংলাদেশকে এখন সকলে মর্যাদার সাথে দেখি। তাছাড়া শান্তিরক্ষা বাহিনীতে আমরা বিরাট ভূমিকা রেখে যাচ্ছি জাতিসংঘের শান্তিরক্ষীতে, সেখানে বাংলাদেশ সবথেকে মুখ্য ভূমিকা পালন করছে এবং অত্যন্ত দক্ষতার সাথে পালন করে যাচ্ছে। কাজে আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি, আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে। একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন, অপরদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বে একটা মর্যাদার সাথে মানে যারা যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের এসএসএফ প্রতিটি সদস্য সর্বক্ষণ প্রশংসনীয় কর্মোদ্যোগ, আনুগত্য, সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নিরাপত্তা ঝুঁকির বিশ্লেষণে বিশ্বের প্রথম সারিতে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মৃত্যু নিশ্চিত ধরে নিয়েই ৭৫ পরবর্তী অন্ধকার সময়ে দেশে ফিরেছিলেন তিনি। যতদিন বেঁচে থাকবেন ততদিন এদেশের মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। আমি জানি যে আমার জীবনটা সবসময় খুবই, আমি এখন কি বলবো, আমি যেখানে বাবা মা ভাই সব হারিয়েছি, স্বাভাবিকভাবে যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে হ্যাঁ আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি, শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ যে দেশে মানুষ একবেলা খেতে পারতো না, এখন আমরা মানুষের ক্ষুধার অন্ন যোগাতে পারি। তাদের শিক্ষার ব্যবস্থা আমরা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আজকে আমাদের দেশে বেকারত্বের হার 3 ভাগে নেমে এসেছে, মাত্র 3% আছে, সেটাও থাকবে না, আমরা সেইভাবেই শিক্ষা দিচ্ছি। যেখানে সাক্ষরতার হার মাত্র 45 ভাগ ছিল, এখন আমরা 86 ভাগে আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। চিকিৎসা সেবা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশের একেবারে নিম্ন স্তরের মানুষ, তাদেরকেও আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি। আমাদের লক্ষ্য এটা হচ্ছে মুজিব বর্ষের আমাদের প্রতিকাজে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আজকে কিন্তু আমরা প্রায় বাংলাদেশের প্রায় সকল জেলা উপজেলা পর্যায় পর্যন্ত প্রায় 446টা উপজেলায় ইতিমধ্যেই আমরা ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পেরেছি, আর যেটুকু বাকি আছে সেটাও আমরা সামনে করে ফেলব। তাতে আমাদের যে হতদরিদ্র, যেটা 25.5 ভাগ ছিল, সেটা এখন মাত্র 5.6 নেমে এসেছে। দারিদ্র্যের হার যা 41 ভাগ ছিল, সেটা এখন 18.7 ভাগে নেমে এসেছে। আমাদের লক্ষ্য ছিল যে এটা আমরা 16-17% মধ্যে নিয়ে নামিয়ে আনবো। যদি কোভিড-19 অতিমারি দেখা না দিত, যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, যেমন তেল, গ্যাস, আমাদের সার, গম, চিনি, যা যা আমাদের বিদেশ, ভোজ্য তেল যা বিদেশ থেকে আনতে হয়, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে পরিবহন পরিচালন ব্যয় বেড়ে গেছে, যে জন্য আমরা ওই 18 থেকে খুব বেশি নিচে নামাতে আমরা পারিনি। কিন্তু ভবিষ্যতে আমাদের এটা লক্ষ্য আছে যে আমরা আরও দারিদ্র্যের হার কমিয়ে আনবো, আর অতি দারিদ্রতা একেবারে শূন্য কোঠায় থাকবে। প্রত্যেক মানুষের অন্তত 2 কাঠা জমি, একটা ঘর, এবং তার ওই ঘরটাই হবে তার কর্মসংস্থানের ব্যবস্থা, এবং যেটা কিন্তু হচ্ছে, সেটুকু আমরা করতে পেরেছি। এবং এই সামাজিক নিরাপত্তায় আমরা দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা করেছি, এবং আমি সরকারে আসার পরে বেতন ভাতা সব কিছু বাড়িয়ে দিয়েছি। 2015 সাল থেকেই সব ধরনের সুযোগ সুবিধা যতদূর বাড়ানো যায় আমরা বাড়িয়েছি, এবং দেশে আমাদের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ, যা যা আমরা ওয়াদা দিচ্ছিলাম সেটা আমরা করতে পেরেছি। কাজে যতক্ষণ আমি মনে করি যে যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরও উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। পাশাপাশি তার নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষের জন্য নিজের দুশ্চিন্তার কথা জানালেন প্রধানমন্ত্রী। আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে।
এভাবে বহুবারই আমার উপর আক্রমণ হয়েছে, আমার দলের অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। এবং সর্বশেষ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা, প্রকাশ্য দিবালোকে রণক্ষেত্রে ব্যবহার করা গ্রেনেড, একটার পর একটা 13টা গ্রেনেড মারা হয়েছিল। যাকে আমাকে আমার নেতাকর্মীরা যারা হিউম্যান শিল্ড তৈরি করে রক্ষা করেছে, তাদের শরীরে যখন সেই স্প্লিন্টারগুলি পড়ে আর সেই রক্ত ঝরে ঝরে আমার উপর পড়েছে, আমি সেই দৃশ্য আমি দেখেছি। আর এর আগে তো বোমা গুলি নানাভাবে আক্রান্ত। তারপরেও আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমরা 22 জন নেতাকর্মী হারিয়েছিলাম। আমাদের আইভি রহমান, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্ত্রী, তিনি সহ। কাজে আমি জানি না, আমার মনে হয় হয়তো আল্লাহ আমাকে একটা কাজ দিয়েছেন, ততক্ষণ আমি বেঁচে থাকবো, কিন্তু আমার সাথে যারা কাজ করে বা আমার যারা নিরাপত্তায়, তাদের জন্য আমি চিন্তিত থাকি। কারণ আমি দেখেছি আমাদের নেতাকর্মী বারবার তারা জীবন দিয়েছে। ঠিক আমার উপর যখন আক্রমণ হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমাদের কিছু না কিছু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি সবসময় আমাদের এসএসএফ যেহেতু সবসময় আমার অতি নিকটে থাকে, আমি সবসময় চিন্তায় থাকি। তাই প্রতিবারই যখনই নামাজ পড়ি, আমার ছেলেমেয়েদের সাথে ছেলেমেয়েদের জন্য যেমন দোয়া করি, আমি দেশের মানুষের জন্য, আমার দলের জন্য দোয়া করি, কিন্তু আমি সাথে সাথে যারা আমার পাশে থেকে কর্তব্য পালন করে, আমি এসএসএফ সহ সকলের জন্য দোয়া করি যেন সবাইকে আল্লাহ সুরক্ষিত রাখে, কারণ এটা কঠিন দায়িত্ব। একই সঙ্গে দূরত্ব সৃষ্টি করে নয়, জনগণকে কাছে রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি বিষয় আমি নিশ্চয় বলবো, আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি, তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। কাজে সেটা অবশ্য আমি সবসময় বলি, এবং আমাদের সকল এসএসএফ সদস্যদের সবসময় আমি বলি। মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি করা হয়, তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। যে এরা আমি যখন সরকারে ছিলাম না, এই আমার দেশে পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল। তো সেই কথাটা মনে রাখতে হবে। একজন রিক্সাওয়ালা, সে জানে যে আমরা দুই বোন, আমাদের কিন্তু ঢাকায় নিজস্ব কোনো বাড়িও নাই, কিছুই আমরা করিনি। 32 নম্বর বাড়িটা আমরা জনগণকে দান করে দেই। সেই সময় সে একটা জমি কেনে আমার নাম করে, তো ওই জমিটার দলিলটা আমার কাছে যখন দিতে আমি তাকে টাকা পয়সা দিয়ে তাকে বিদায় দিই, যে এটা আমি কেন নেব, আপনি রাখেন আপনার জন্য। কিন্তু সে তার মৃত্যুর পরে তার স্ত্রী সেই দলিলটা আমার হাতে দিতে চায়, কিন্তু তার ছেলে সেটা দিতে দেবে না। এই নিয়ে মা ছেলের ঝগড়া। এক সাংবাদিক সেটা শুনে একটা পত্রিকায় লেখে, তখন আমি খবর পাই, তখন তাদেরকে ডাকি এবং সেই জায়গায় তাকে আমি একটা বাড়ি তৈরি করে দিই। আমি নিজে যেয়ে তাকে সেই বাড়িতে তুলে দিয়ে আসি, যে এই বাড়িটা আপনিই থাকবেন, এটা মনে করবেন আমারই, এটা তাকে আমি তুলে দিয়ে আসি। আমি এই কথাটা এই জন্য বললাম যে একটা অতি সাধারণ মানুষ যে রিক্সা চালিয়ে চলতো, সে আমার জন্য একটা জমি কেনে। কারণ জিয়াউর রহমান মরার পরে খালেদা জিয়ার জন্য দুইটা বাড়ি, গাড়ি, ক্যাশ টাকা অনেক কিছু অনেকে দিতে থাকি। আমি জানি না রিক্সাওয়ালাটা কী মনে ছিল, সে আমার জন্য ওই জমিটা কিনে, এবং দীর্ঘদিন অনেকবার তাকে আমি ফিরিয়ে দিয়েছি, কিন্তু সে শোনেনি। তারপরে মারা যাওয়ার পর তার স্ত্রী, আমি তাকে কিন্তু সেইখানে বাড়ি করে তার নামে এই জমিটা দলিলটা করে দিয়ে দিয়েছি তাকে। এই যে একটা সাধারণ মানুষ, এই মানুষগুলির জন্য কিন্তু আমার রাজনীতি, এদের ভাগ্য পরিবর্তনটা করাই আমার লক্ষ্য, এদের জীবন মান উন্নত করাই আমার লক্ষ্য। কাজে এই মানুষগুলির থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না।
কারণ এরাই আমার সব চলার শক্তি যোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি একটু অনুরোধ করছি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।